একটা বড় বাড়ি বানানোর কথা ভাবুন তো, কিংবা ধরুন একটা বেশ জটিল মেশিন। কোনো প্ল্যান বা ডিজাইন ছাড়া কি সেটা বানানো সম্ভব? মনে হয় না, তাই না? প্রায় অসম্ভব। ঠিক সেরকমই, মানে ভালো সফটওয়্যার তৈরি করতে গেলেও কিছু নির্দিষ্ট ধাপ, কিছু নিয়ম মেনে চলতে হয়। একদম। আজ আমরা সফটওয়্যার তৈরির সেই মূল কার্যকলাপগুলো, মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবো। আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো ঘেঁটে যা বুঝলাম, এই পুরো প্রক্রিয়াটা ঠিকঠাক বোঝাটা কিন্তু খুবই জরুরি। হ্যাঁ, এটা শুধু কোডিং নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। আসলে কাজগুলোকে আমরা মোটামুটি 5টা ভাগে ফেলতে পারি। 5টা ভাগ কিটি সেগুলো? এই ধরুন, কমিউনিকেশন বা যোগাযোগ, তারপর প্ল্যানিং বা পরিকল্পনা, মডেলিং মানে নকশা তৈরি করা, কনস্ট্রাকশন বা নির্মাণ, আর একদম শেষে হলো ডিপ্লয়মেন্ট মানে ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া। আচ্ছা, তাহলে তো প্রথম ধাপটাই হলো কমিউনিকেশন আর প্ল্যানিং, মানে ব্যবহারকারী ঠিক কি চাই সেই রিকোয়ারমেন্টস বোঝাটা। এটা এত জরুরি কেন? জরুরি মানে এটাই তো পুরো কাজের ভিত। এখানেই রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা শুরু হয়। মানে সবার আগে দেখতে হয় ফিজিবিলিটি স্টাডি করে প্রজেক্টটা আদৌ বানানো সম্ভব কিনা, টেকনিক্যালি বা ধরুন বাজেট অনুযায়ী, এইসব। ও, অনেকটা কলেজের ফেস্ট আয়োজন করার মতো, তাই না? সবার আগে তো দেখতে হয় বাজেট আছে কিনা আর ছেলেমেয়েরা কি চাইছে। হ্যাঁ হ্যাঁ, অনেকটা তাই। তো ফিজিবিলিটি ঠিকঠাক থাকলে এরপর ব্যবহারকারীর সাথে কথা বলে আলোচনা করে তাদের সব চাহিদাগুলো মানে রিকোয়ারমেন্টস জোগাড় করতে হয়। জোগাড় তো হলো, তারপর? তারপর সেগুলোকে ভালো করে বিশ্লেষণ করতে হয়। দেখতে হয় যে চাহিদাগুলো স্পষ্ট কিনা, মানে কোনো অস্পষ্টতা বা অ্যাম্বিগুইটি আছে কিনা, বা ধরুন দুটো চাহিদার মধ্যে কোনো অসামঞ্জস্য বা ইনকনসিস্টেন্সি আছে কিনা, কিংবা কিছু বাদ পড়ে গেল কিনা, মানে ইনকমপ্লিটনেস। এগুলো শুরুতেই ঠিক করে নেওয়া দরকার। নাইলে তো পরে গিয়ে মুশকিল। একদম। এই সব চাহিদাগুলো যখন মোটামুটি ঠিক হয়ে গেল, তখন সেগুলোকে খুব পরিষ্কার করে একটা ডকুমেন্টে লেখা হয়। এটাকে বলে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বা এসআরএস। এসআরএস। আচ্ছা, এটা কি ডেভেলপার আর ক্লায়েন্টের মধ্যে একটা এগ্রিমেন্টের মতো? হ্যাঁ, অনেকটা তাই। একটা ভালো এসআরএস কিন্তু একদম পরিষ্কার, সম্পূর্ণ আর এমন হওয়া উচিত যা পরে যাচাই করা যায়। তবে হ্যাঁ, এটাও মনে রাখতে হবে যে এসআরএস কিন্তু একেবারে পাথরে খোদাই করা কিছু নয়। দরকার পড়লে বদলাতেও পারে। তার মানে সফটওয়্যার তৈরির প্রথম ধাপে ব্যবহারকারীর চাহিদা ঠিকঠাক বোঝা আর সেই অনুযায়ী পরিকল্পনা করাটা প্রকল্পের সাফল্যের চাবিকাঠি, তাই তো? একেবারে ভুল বা অসম্পূর্ণ চাহিদার উপর বানালে তো সফটওয়্যারটা কারো কাজেই আসবে না। আচ্ছা, আমরা যদিও এগুলো পরপর বলছি, বাস্তবে কিন্তু অনেক সময়, বিশেষ করে অ্যাজাইল পদ্ধতিতে, এই কাজগুলো বারবার ঘুরে ফিরে আসে। ঠিক। প্ল্যানিং তো হলো, এবার তাহলে মডেলিং, মানে নকশা তৈরির পালা, ব্লুপ্রিন্ট বানানো। একদম। মডেলিং হলো ওই রিকোয়ারমেন্টগুলোকে একটা কার্যকরী সমাধানে বদলানোর প্রক্রিয়া। এটাই সফটওয়্যারের আসল ব্লুপ্রিন্ট বলতে পারেন। এখানেও দুটো পর্যায় আছে, অ্যানালাইসিস মডেল আর ডিজাইন মডেল। অ্যানালাইসিস মডেল? এটা দিয়ে কি করা হয়? এটা দিয়ে আমরা সমস্যাটাকে ভালো করে বুঝি। মানে ডেটাগুলো কিভাবে সাজানো থাকবে, ডেটা মডেলিং। সিস্টেমটাকে বাস্তব জিনিসের মতো করে ভাবা। ধরুন ছাত্র, কোর্স, এদের কি কি বৈশিষ্ট্য থাকবে, কি কি কাজ করবে। অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালিসিস বা ওওএ। আচ্ছা, ও এটা বেশ কাজের মনে হচ্ছে। হ্যাঁ, তারপর ডেটা সিস্টেমের মধ্যে কিভাবে যাতায়াত করবে, ডেটা ফ্লো ডায়াগ্রাম বা ডিএফডি। বা ধরুন সিস্টেমের অবস্থা কখন কিভাবে বদলাবে, বিহেভিয়ারাল মডেল। এই সবই অ্যানালিসিস মডেলের অংশ। বাহ, সিস্টেমটাকে নানা দিক থেকে দেখা হচ্ছে তাহলে। অ্যানালিসিস তো হলো সমস্যাটা বোঝা, এবার ডিজাইন মডেলে কি হয়? ডিজাইন মডেলে আমরা ঠিক করি সমাধানটা কিভাবে বানানো হবে। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ হলো আর্কিটেকচারাল ডিজাইন, মানে পুরো সিস্টেমটার মূল কাঠামোটা কীরকম হবে, কোন কোন বড় অংশ বা কম্পোনেন্ট থাকবে, আর তারা একে অপরের সাথে কিভাবে কথা বলবে। যেমন কোনো উদাহরণ? যা দেখানো হচ্ছে, ভিউ আর ব্যবহারকারীর ইনপুট কন্ট্রোলারকে আলাদা রাখা হয়। এতে কোডটা অনেক পরিষ্কার থাকে, গোছানো থাকে। ও, মানে পুরো বাড়ির নকশাটা আগে ঠিক করে নেওয়া, তারপর নিশ্চয়ই প্রত্যেকটা ঘরের ভেতরে ডিজাইনও করতে হয়। ঠিক তাই, ওটাই হলো কম্পোনেন্ট লেভেল ডিজাইন। এখানে প্রত্যেকটা মডিউল বা ক্লাসের ভেতরের খুঁটিনাটি ডিজাইন করা হয়। আর এই পর্যায়ে দুটো জিনিস খুব জরুরি, কোহিশন আর কাপলিং। কোহেশন আর কাপলিং একটু বুঝিয়ে বলবেন? কোহিশন মানে হলো একটা মডিউলের ভেতরের অংশগুলো নিজেদের মধ্যে কতটা সম্পর্কিত, কতটা একজোট হয়ে একটা নির্দিষ্ট কাজ করছে। যত বেশি কোহেশন তত ভালো। আর কাপলিং হলো বিভিন্ন মডিউল একে অপরের উপর কতটা নির্ভরশীল।
এখানে নির্ভরশীলতা যত কম রাখা যায় তত ভালো। মানে হাই কোহেশন আর লো কাপলিং হলো ভালো ডিজাইনের লক্ষ্য। আচ্ছা, মানে প্রত্যেকটা ঘর নিজের কাজটা ভালো করে করবে, হাই কোহেশন, আর অন্য ঘরের উপর কম নির্ভর করবে, লো কাপলিং। বাহ! আর প্যাটার্ন বেস ডিজাইন? ওটা হলো, ধরুন কিছু কমন সমস্যা সফটওয়্যার বানাতে গেলে বারবার আসে, সেগুলোর জন্য আগে থেকেই কিছু পরীক্ষিত সফল ডিজাইন সমাধান বা প্যাটার্ন তৈরি করা আছে। সেগুলোকে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা। এতে ডিজাইন তাড়াতাড়িও হয়, আবার নির্ভরযোগ্যও হয়। দারুণ! তাহলে সফটওয়্যারের মডেলিং কিভাবে রিকোয়ারমেন্টস থেকে কোডিংয়ের পথে একটা সেতু তৈরি করে? আর ভালো ডিজাইনের মূল মন্ত্রগুলো কি কি? মডেলিং আসলে রিকোয়ারমেন্টগুলোকে একটা স্পষ্ট কাঠামো দেয়, যেটা দেখে কোড লেখা যায়। আর ভালো ডিজাইনের নীতি যেমন মডিউলারিটি, হাই কোহেশন, লো কাপলিং, এগুলো সফটওয়্যারটাকে ভবিষ্যতে পরিবর্তন করা বা ঠিকঠাক রাখা সহজ করে তোলে আর নির্ভরযোগ্য বানায়। বেশ, ব্লুপ্রিন্ট তৈরি। এবার তাহলে আসল গাঁথুনির কাজ, মানে কনস্ট্রাকশন। এখানে কি শুধু কোড লেখাই হয়? কোডিং তো হয়ই, ডিজাইনের উপর ভিত্তি করে আসল কোড লেখা, কিন্তু এখানেই শেষ নয়। এরপর আসে কোড রিভিউ। কোড রিভিউ মানে? মানে একজন যে কোডটা লিখল সেটা টিমের অন্য কেউ বা সিনিয়র কেউ ভালো করে দেখেন কোডের মান কেমন, কোনো ভুল আছে কিনা বা আরও ভালোভাবে লেখা যেত কিনা, এগুলো খুঁজে বের করেন। এটা কিন্তু অনেক সময় সাধারণ টেস্টিংয়ের থেকেও কিছু ভুল ধরতে বেশি সাহায্য করে। কিন্তু ধরুন টিমটা খুব ছোট বা সময় খুব কম, তখন কি কোড রিভিউ করা সম্ভব হয় সবসময়? হ্যাঁ, এটা একটা চ্যালেঞ্জ তো বটেই, তবে এর গুরুত্ব অনেক। হয়তো খুব ফর্মাল রিভিউ না হলেও পাশে বসে একটু আলোচনা করা বা পেয়া প্রোগ্রামিং করা যেতে পারে। আর এরপর অবশ্যই আসে টেস্টিং। হ্যাঁ, টেস্টিং তো করতেই হবে। বাড়ি বানালে যেমন ইলেকট্রিক লাইন, জলের লাইন সব ঠিক আছে কিনা দেখে নেওয়া হয়, সফটওয়্যারে টেস্টিং কিভাবে হয়? টেস্টিংয়েরও অনেকগুলো ধাপ আছে। একদম ছোট ছোট কোডের অংশ, ধরুন একটা ফাংশন, সেটা ঠিকঠাক কাজ করছে কিনা তা দেখা হয় ইউনিট টেস্টিংয়ে। ইউনিট টেস্টিং, আচ্ছা। তারপর এই ছোট ছোট অংশগুলো একসাথে জুড়ে দিলে ঠিকমতো কাজ করছে কিনা সেটা দেখা হয় ইন্টিগ্রেশন টেস্টিংয়ের। মানে একটার সাথে আরেকটা জুড়লে সমস্যা হচ্ছে কিনা দেখা। হ্যাঁ, আর সবশেষে পুরো সফটওয়্যারটা ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সব কাজ ঠিকঠাক করছে কিনা সেটা যাচাই করা হয় সিস্টেম টেস্টিংয়ে। এমনকি টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট বা টিডিডি বলেও একটা অ্যাপ্রোচ আছে, যেখানে কোড লেখার আগেই তার টেস্ট লেখা হয়। বাহ! কোড লেখার আগেই টেস্ট। তাহলে শুধুমাত্র কোড লেখার বদলে নির্মাণ পর্যায়ে টেস্টিং আর রিভিউয়ের আসল গুরুত্বটা কি? গুরুত্ব এনম, কারণ এটা নিশ্চিত করে যে সফটওয়্যারটা শুধু চলছে তাই নয়, বরং ঠিকঠাক চলছে, নির্ভরযোগ্যভাবে চলছে, আর এর কোয়ালিটি ভালো। এতে পরে ভুল বেরোলে সেটা ঠিক করার খরচ আর সময় দুটোই বাঁচে। নির্মাণ শেষ হলো, এবার তাহলে সফটওয়্যারটা ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়ার পালা, ডিপ্লয়মেন্ট। হ্যাঁ, ডিপ্লয়মেন্ট মানে হলো তৈরি হওয়া সফটওয়্যারটা ব্যবহারকারীর সিস্টেমে ইনস্টল করে দেওয়া বা তাদের কাছে পৌঁছে দেওয়া, ডেলিভারি। কিন্তু কাজ এখানেই শেষ হয়ে যায় না। ও, আর কি থাকে? এরপর থাকে সাপোর্ট আর ফিডব্যাক। মানে ব্যবহার করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তার সমাধান করা, সাপোর্ট। আর ব্যবহারকারীদের মতামত নেওয়া, ফিডব্যাক। এই ফিডব্যাকটা কিন্তু ভবিষ্যতের আপডেটের জন্য ভীষণ জরুরি। ঠিক, এটা তো শুধু বড় কোম্পানির জন্য নয়, নিজেরা ছোট কোনো অ্যাপ বানালেও ব্যবহারকারীর ফিডব্যাক নেওয়াটা খুব দরকারি। তাহলে সফটওয়্যার ব্যবহারকারীর হাতে তুলে দেওয়ার পর ডেভেলপারের দায়িত্ব কি শেষ হয়ে যায়? একেবারেই না। ব্যবহারকারী সন্তুষ্ট কিনা, সফটওয়্যারটাকে আরও ভালো করা যায় কিনা, এই চিন্তাগুলো চলতেই থাকে। ডেলিভারির পরেও সফটওয়্যারের জীবন চলতে থাকে। তাহলে পুরো ব্যাপারটা যদি গুছিয়ে বলি, সফটওয়্যার ডেভেলপমেন্ট একটা লম্বা প্রক্রিয়া, যেখানে কমিউনিকেশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন আর ডিপ্লয়মেন্ট, এই ধাপগুলো জড়িয়ে আছে। আর এগুলো সবসময় যে পরপরই আসে তা নয়, অনেক সময় চক্রাকারেও ঘুরতে পারে। একদম ঠিক। আর এই কার্যকলাপগুলো ভালোভাবে বুঝতে পারা, আয়ত্ত করতে পারা, এটাই কিন্তু একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার আসল চাবিকাঠি। এটা শুধু আজকের ভালো সফটওয়্যার তৈরির জন্যই জরুরি নয়, ভবিষ্যতে টেকনোলজির সাথে মানিয়ে নেওয়ার জন্য এই ভিতটা খুব দরকার। এটা আসলে একটা নিরন্তর শেখার যাত্রা। দারুণ আলোচনা হলো আজ। এই মূল বিষয়গুলো মনে রাখলে সফটওয়্যার তৈরির পুরো ছবিটা বুঝতে সত্যি অনেক সুবিধা হবে। এবার শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সেটা কিভাবে ভবিষ্যতে সফটওয়্যার ডেভেলপমেন্টের এই চিরাচরিত কার্যকলাপগুলোকে বদলে দিতে পারে বলে মনে হয়? এটা নিয়ে না হয় একটু ভাবা যাক।